আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ আবু হাফিজ, প্রভাষক, গণিত বিভাগ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমরা আজকে দ্বাদশ বিজ্ঞান শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা। আজকের আলোচনার শেষে তোমরা যা জানতে পারবে: বলের বিভাজন, বলের অংশক বা উপাংশ, বলের লম্বাংশ, লম্বাংশ উপপাদ্য এবং লম্বাংশ উপপাদ্যের প্রয়োগ। তাহলে আমরা এখানে বলের বিভাজন কি সেটা জানব, বলের অংশক বা উপাংশ সম্পর্কে জানব, বলের লম্বাংশ কি সেটা জানব, লম্বাংশ উপপাদ্য পড়ব, উপপাদ্য এবং উপপাদ্যের যে প্রমাণটা আছে সেটা আমরা দেখব, এবং উপপাদ্যের প্রয়োগ অর্থাৎ গাণিতিক যে সমস্যা আছে সেই সমস্যাটি সমাধান করব। দেখো, আমরা প্রথমে বলের বিভাজন বলতে কি বুঝি সেটা বলছি। একটি বলকে দুই বা ততোধিক বলে বিভক্ত করাকে বলের বিভাজন বলে। একটা বলকে যদি আমরা অনেকগুলো বলে যদি বিভাজন করতে পারি, তাহলে বলছে যে এই যে বিভাজিত যে বলগুলো আছে সেগুলোকে বলছি আমরা অংশক বল। একটা জিনিস খেয়াল করো, একটা বস্তুর উপর যদি অনেকগুলো বল প্রয়োগ করা হয় তাহলে যে কাজ হবে, আর সেই কাজটা করতে গিয়ে যদি শুধুমাত্র একটি বলের ক্রিয়ার ফলও তাই হয়, তাহলে এই যে অনেকগুলো বলকে বলা হবে এই একটি বলের অংশক বল। তাহলে অংশক বল আমরা কি তাহলে বুঝলাম, যে বিভাজিত বলগুলোকে অংশক বা উপাংশ বল বলে। একটা বলের পরিবর্তে যদি অনেকগুলো বল পাই, এই অনেকগুলো বলকে বলা হয় কি অংশক বা উপাংশ। এই অনেক বলতে দুটা হতে পারে, তিন হতে পারে, চারও হতে পারে। এখানে চিত্রের সাহায্যে দেখো, এই যে চিত্রটা দিয়েছি এখানে পি, কিউ, আর ও এস মানে চারটি বল। এই চারটি বল একটি বস্তু কণার উপর ও বিন্দুতে ক্রিয়া করছে। এই বলগুলির সম্মিলিত ক্রিয়াফল অপর একটি এফ বলের ক্রিয়ার সমান, এটা আমি বুঝিয়েছি। তাহলে পি, কিউ, আর এস মানের বলগুলোকে এফ বলের অংশক বল বলা হবে। এখন আমি বলছি যে এফ বলের অংশক বল এখানে দেখা যাচ্ছে চারটি, তো এখানে চারটি না হয়ে দুইটা হতে পারে, সর্বনিম্ন দুইটা হতে পারে অংশক, আর সর্বোচ্চ যে কোনো সংখ্যকই হতে পারে। তাহলে একটা বলকে বিভিন্ন দিকে বিভিন্ন অংশে বিভাজিত যদি করা হয়, তাহলে প্রত্যেকটা অংশকে, প্রত্যেকটা বলকে বলা হবে এই যে একটি বলের এফ বলের অংশক বল। এবারে আসি আমরা বলের লম্বাংশ। আচ্ছা, যদি একটি বলের দুইটি উপাংশ থাকে এবং উক্ত উপাংশ বলদ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল হয়, তবে উপাংশ বলদ্বয়কে ওই একটি বলের লম্বাংশ বলে। তাহলে আমরা একটু আগে যে কথাগুলো বললাম, যে একটি বলকে যদি বিভিন্ন অংশে বিভাজন করা যায়, বিভিন্ন দিকে অনেকগুলো অংশে বিভাজন করা যায়, তাহলে এই অনেকগুলো অংশকে বলা হয় একটি বলের উপাংশ বল। এই উপাংশ বল যদি মাত্র দুইটি উপাংশ হয়, দুইটা অংশ হয়, অর্থাৎ একটা বলকে যদি দুই ভাগে বিভক্ত করা যায়, দুই দিকে দুইটা ভাগে বিভক্ত করা যায়, তাহলে এটা একটা উপাংশ। এখন এই উপাংশ দুটা যদি পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল হয়, মানে উপাংশ দুটো একটি রেখার, উপাংশ দুটার ক্রিয়া রেখা যদি একটার উপর আরেকটা লম্বভাবে ক্রিয়া করে, দেখো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একটি বল আছে আর, এই আর বলটা, আর বলের ক্রিয়া রেখার সাথে আলফা কোণ করে পি বল একটা আছে, এটাকে পি বলে বিভাজন করা হয়েছে, আর একটা আর বলের সাথে বিটা কোণ করে কিউ বলে বিভাজন করা হয়েছে। তাহলে আলফা এবং বিটার মধ্যবর্তী কোণ আলফা প্লাস বিটা, এটা যদি 90 ডিগ্রি হয়, হ্যাঁ, তাহলে পি এবং কিউ কে বলা হবে আর বলের লম্বাংশ বল। মনে রাখবা যে পি এবং কিউ দুটাই কিন্তু আর বলের উপাংশ। এক্ষেত্রে পি এবং কিউটা হলো আর বলের লম্বাংশ, অর্থাৎ সকল লম্বাংশই উপাংশ, কিন্তু সকল উপাংশ লম্বাংশ নয়। তাহলে আমরা দেখলাম
যে একটা বলকে বিভিন্নভাবে বিভিন্ন দিকে উপাংশে বিভাজন করা যায়। এই বিভাজিত বলগুলোর দুইটি উপাংশ যদি পরস্পর লম্ব হয় তবে এই বিভাজিত বল দুইটাকে বলা হবে লম্বাংশ। তো লম্বাংশ যদি বের করতে হয় তাহলে কোনো বলের যদি একটি লম্বাংশ একটা নির্দিষ্ট দিকে লম্বাংশ বের করতে চাই আমরা, তাহলে ওই বলের ক্রিয়ারেখার যে প্রান্তবিন্দু আছে সেই প্রান্তবিন্দু থেকে যে দিকে আমি লম্বাংশ বের করব সেই দিকে লম্ব অঙ্কন করে নেব। দেখো এখানে এই যে আর বলের অংশ বের করেছি, হ্যাঁ, আর বলের প্রান্তবিন্দু থেকে এই পি বলটা যে লম্বাংশ আমরা বের করেছি সেটা কিন্তু লম্ব আকারে আছে। আর বলের প্রান্ত থেকে মাথার থেকে উপর থেকে দেখো নিচে একটি লম্ব অঙ্কন করা হয়েছে, ঠিক আছে না? হ্যাঁ, এদিকে একটু লম্বাট করা হয়েছে এবং ঠিক উল্টো দিকে যদি আমরা আর বল আরেকটি লম্বাংশ বের করেছি যেটা কিউ বল, সেখানে দেখো ওখানে আমরা একটি লম্ব অঙ্কন করেছি। আর বলের ওই মাথার থেকে প্রান্ত থেকে আমরা এখানে লম্ব অঙ্কন করেছি, ঠিক আছে? তাহলে পি এবং কিউ বল এর মধ্যবর্তী কোণ হলো কি 90 ডিগ্রি। এই জন্য এদেরকে বলা হয়েছে কি লম্বাংশ বল। তো এই লম্বাংশ সংক্রান্ত একটি উপপাদ্য আছে যা কিনা লম্বাংশ উপপাদ্য নামে পরিচিত। আমরা এই উপপাদ্যটি আজকে পড়ব এবং উপপাদ্যের প্রমাণটিও আমরা করব। লম্বাংশ উপপাদ্যটি কি? কোনো সমতলে একই বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত দুইটি বলের নির্দিষ্ট দিকে লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি ওই একই দিকে বলদ্বয়ের লব্ধির লম্বাংশের সমান। তাহলে আমি আবারও বলছি যে কোনো সমতলে একই বিন্দুতে একই সময়ে, তুমি খেয়াল করো যে এই শব্দগুলো যে এখানে আছে এই শব্দগুলো তুমি শব্দের পরিবর্তন করতে পারো কিন্তু অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। লম্বাংশ উপপাদ্য তুমি যদি নিজের ভাষায় লিখতে চাও তাহলে তোমাকে আমি বলছি যে এই শব্দের হয়তো পরিবর্তন নিয়ে আসতে পারো কিন্তু অর্থের জন্য কোনো পরিবর্তন না হয়। কোনো সমতলে একই বিন্দুতে একটা নির্দিষ্ট বিন্দুতে একই সময়ে ক্রিয়া করবে দুইটি বল, হ্যাঁ, দুইটি বলের নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট রেখার দিকে এই লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি। বীজগাণিতিক সমষ্টি বলতে কি বোঝায়? আমরা জানি বীজগাণিতিক সমষ্টি বলতে যোগ এবং বিয়োগ দুটাই বোঝায়, এটা মনে রাখতে হবে। তাহলে কোন সমতলে একই বিন্দুতে একই সময়ে, এই দুটি কথা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট কথা। এক বিন্দুতে ক্রিয়া করতে হবে, একই সময় ক্রিয়া করতে হবে, দুইটা বলকে একই সময় ক্রিয়া করতে হবে একটা বিন্দুতে। আচ্ছা, দুইটা বলের একটা নির্দিষ্ট দিকে একটি নির্দিষ্ট দিকে লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি কার? ওই দুইটা বলের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি ওই একই দিকে বলদ্বয়ের লব্ধির লম্বাংশের সমান। ওই বল দুইটার যে লব্ধি থাকবে তার যে লম্বাংশ থাকবে ওই নির্দিষ্ট দিকে তার সমান হবে। তা আমরা ছবিতে দেখি, দেখো যে OA এবং OB বরাবর পি ও কিউ মানের দুইটা বল ও বিন্দুতে ক্রিয়ারত আছে। তাহলে এই OACB সামান্তরিকের যে কর্ণ OC এটাই হবে কি এই বল দুইটার লব্ধি, যাকে আমরা আর বলি, আর দ্বারা সূচিত করেছি। হ্যাঁ, ধরো যে OX রেখা হলো একটা দিক নির্দেশক রেখা, অর্থাৎ OX বরাবর বলগুলোর লম্বাংশ নির্ণয় করতে হবে। তো আমরা ABC বিন্দু থেকে OX বা OX এর বর্ধিতাংশের উপরে, প্রথম চিত্রে OX এর উপর, দ্বিতীয় চিত্রে OX এর বর্ধিতাংশ এর উপরে, OX এর উপরেও আছে, OX এর বর্ধিতাংশের উপরেও আছে, যথাক্রমে AL, BM এবং CN লম্ব অঙ্কন করি। তাহলে আমরা কি করলাম? ধরে নিলাম যে ও বিন্দুতে OA এবং OB বরাবর দুটা বল ক্রিয়া করছে যাদের মান হলো P এবং Q। তাহলে OA এবং OB কে যদি সন্নিহিত বাহু ধরে আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, সেটা OACB, এই সামান্তরিকের যে কর্ণ OC, এই OC তোমার বল দুটা লব্ধি
সূচিত করবে। এই লব্ধিকে আমরা আর বললাম। তাহলে ও এক্স যদি একটা নির্দিষ্ট রেখা হয়, তাহলে ও এক্স রেখার দিকে এই পি বল এবং কিউ বলের লম্বাংশের যোগফল দেখাবো যে আর বলের লম্বাংশের সমান। এটা করতে গিয়ে আমরা এ বি এবং সি বিন্দু থেকে ও এক্স এর উপর প্রথম চিত্রে, আর দ্বিতীয় চিত্রে ও এক্স এবং ও এক্স এর বর্ধিতাংশের উপরে আমরা লম্ব অঙ্কন করলাম, যথাক্রমে এল, বি এম এবং সি এন। তাহলে ও এক্স বরাবর পি কিউ এবং আর বলের লম্বাংশ যথাক্রমে ওএল, ওএম এবং ওএন হবে। তোমরা এখানেও একটি ছবি দিয়েছি আমি, দেখো যে পি বলের লম্বাংশটা ওএল কেন হলো, যে পি বলের প্রান্ত বিন্দু হলো ও এবং এ, এখান থেকে ও এক্স এর উপর আমরা লম্ব অঙ্কন করেছি, সেটা দেখা যায় ও এক্স কে ও এবং এল বিন্দুতে ছেদ করে। তাহলে ও এক্স বরাবর পি বলের লম্বাংশ হলো ওএল। অনুরূপভাবে কিউ বলের লম্বাংশ হলো ওএম এবং আর বলের লম্বাংশ হলো ওএন। তাহলে প্রমাণ করতে হবে যে ও এক্স বরাবর পি বলের লম্বাংশ যোগ কিউ বলের লম্বাংশ সমান সমান আর বলের লম্বাংশ, অর্থাৎ ওএল প্লাস ওএম সমান ওএন। এখন এ হতে সিএন এর উপর এই লম্ব অঙ্কন করি। হ্যাঁ, এই লম্ব অঙ্কন করি, এই লম্ব অঙ্কন করি। আমরা দেখি এখন যে ত্রিভুজ এ সিই এবং ও বিএম এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে। বুঝতে পারছো কি? কারণ এই দুটো ত্রিভুজই সমকোণী ত্রিভুজ, এদের এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে দেখো ও বি এবং এসি এরা পরস্পর সমান। কেন? এরা হলো যে এই ও এ সিবি সামান্তরিকের দুটা বিপরীত বাহু, আর সামান্তরিকের বিপরীত বাহু দুটা হলো পরস্পর সমান। এবং অনুরূপ কোণ বিওএম, কোণ বিওএম সমান কোণ সিএই হবে, সিএই, এই কোণ দুটা পরস্পর সমান হবে। তাহলে ওবি এবং এসি এর লম্বাংশ সমান হবে। তাহলে ওবি এর লম্বাংশ হলো কত? ওএম, এবং এসি এর লম্বাংশটা কত হলো? এসি এর লম্বাংশটা হচ্ছে গিয়া এই। তাহলে এ, এখন দেখো আবার এ ই এন এল, এ ই এন এল এটা একটা সামান্তরিকের বিপরীত বাহু দুইটা পরস্পর সমান। তার মানে এই এর জায়গায় আমরা এল এন বলতে পারি। তার মানে আমরা বলতে পারি যে ও এম সমান এই সমান এল এন। বুঝতে পেরেছো কথা? তাহলে ও বি এম ত্রিভুজ আর এসি ই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ আমরা প্রথমে সর্বসম এটা প্রমাণ করব। কিভাবে? যে দুটাই হলো সমকোণী ত্রিভুজ, তারপরে হলো ও বি এবং এসিটা হলো পরস্পর সমান বাহু। কেন সমান হলো? যে এরা সামান্তরিকের বিপরীত বাহু। এবং অনুরূপ কোণ বি ও এম, বি তোমার ও এম কোণ এবং সি এ ই কোণ, এখানে সি এ, এখানে একটা কোণের চিহ্ন হবে, এইখানে কোণের চিহ্নটা দিতে হবে। হ্যাঁ, অনুরূপ কোণ, এখানে একটা কোণের চিহ্ন বিওএম এবং অনুরূপ কোণ সিএই, এরা পরস্পর সমান। কেন? যে এরা অনুরূপ কোণ, এই বাহু আর এই বাহু হলো সমান্তরাল। তারপর ওএম বাহু এবং এই বাহু, এই দুটা হলো সমান্তরাল। তার মানে কি? এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে এই কোণ দুটা হলো অনুরূপ কোণ। তাহলে একটা আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটি শর্ত পূরণ করলে তারা সর্বসম হয়। তা এখানে আমরা একটা ত্রিভুজের তিনটে শর্ত পূরণ করেছি, এতে এরা সর্বসম হবে। তাহলে সেখান থেকে আমরা ওএম সমান এই সমান এল এন পেয়ে গেলাম। প্রথম চিত্রে ও এক্স বরাবর সকল লম্বাংশই ধনাত্মক, কিন্তু দ্বিতীয় চিত্রে কিউ এর বলের লম্বাংশটা ঋণাত্মক, যা ওএম এর সমান। সুতরাং প্রথম চিত্রে ও এক্স বরাবর পি ও কিউ বলের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি ওএল প্লাস ওএম সমান ওএল প্লাস এল এন সমান ওএন, যা ও এক্স বরাবর আর এর লম্বাংশ। দ্বিতীয় চিত্রে ও এক্স বরাবর পি ও কিউ বলের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি ওএল মাইনাস ওএম। কেন? ওই যে আমরা কিউ বলের লম্বাংশটা ঋণাত্মক পেয়েছি, তাহলে ওএল মাইনাস এল এন ইকুয়াল ওএন, যা ও এক্স বরাবর আর বলের লম্বাংশ। অতএব
কোনো নির্দিষ্ট দিকে দুটি বলের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি ওই একই দিকে তাদের লব্ধির লম্বাংশের সমান। উপপাদ্যটি প্রমাণিত হলো। তোমরা অবশ্যই উপপাদ্যটি প্রমাণ করার যে পদ্ধতি এটা আয়ত্তে নিয়ে আসবে। তো এবারে উপপাদ্যটি প্রয়োগ করে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো, সমস্যাটি হলো যে 4p ও 3p মানের দুটি বল ও বিন্দুতে ক্রিয়া করে এবং এদের লব্ধির মান হলো 5p। যদি কোনো ছেদক এদের ক্রিয়া রেখাকে যথাক্রমে l, m ও n বিন্দুতে ছেদ করে, তাহলে দেখাও যে 4/OL plus 3/OM equal 5/ON। তা আমরা সমস্যাটি সমাধান করতে চাই এভাবে যে দেয়া আছে ও বিন্দুতে 4p ও 3p মানের বল দ্বারা ক্রিয়াশীল, তাহলে এদের লব্ধির মান 5p, এটাও তোমার দেয়া আছে। দেখো, ও বিন্দুতে, এই যে ও বিন্দুতে এই 4p আর 3p মানের দুইটা বল ক্রিয়া করছে, বলছে যে এদের লব্ধি হলো 5p। তাহলে তোমরা নিশ্চয় জানো যে দুইটা বলের লব্ধি তাদের কোণের মধ্যবর্তী কোণের মধ্যে ক্রিয়া করবে। এই যে এই বল দুইটার লব্ধি এদের মধ্যবর্তী যে কোণ সেইখানে ক্রিয়া করছে, এটা হলো 5p। তো একটি ছেদক রেখা, এই যে একটি ছেদক রেখা এই 4p, 3p ও 5p কে যথাক্রমে l, m এবং n বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে আমরা করলাম কি, ও বিন্দু থেকে এই lm রেখার উপরে OA একটা লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে এখন OA বরাবর যদি বলগুলো লম্বাংশ নেই, তাহলে দেখো যে OA বরাবর 4p বলের লম্বাংশ কত, 4p ইন্টু cos অফ AOL, মানে এই লম্বাংশটা তো AO, তো OA বা AO এইটা সমান কি হয়, দেখো এই AOL মানে হলো এই ত্রিভুজের, এটা হলো ভূমি, তাহলে ভূমি সমান কি তোমার আমরা লিখতে পারি ভূমি ইকুয়াল লিখতে পারি অতিভুজ ইন্টু কস। হ্যাঁ, আমরা জানি যে ভূমি ভাগ অতিভুজ সমান কস, তাহলে ভূমি সমান লিখতে পারি অতিভুজ ইন্টু কস। সেই সূত্র মতে 4p ইন্টু কস AOL, তারপরে 3p বলের এইটার এর লম্বাংশ হচ্ছে যে 3p ইন্টু কস AOM ইকুয়াল হলো লব্ধির যে লম্বাংশ, সেটা হলো 5p ইন্টু কস AON। তাহলে আমরা কি পেলাম, লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করলাম যে 4p ইন্টু কস AOL প্লাস 3p ইন্টু কস AOM ইকুয়াল হলো 5p ইন্টু কস AON। আমরা এই কসটাকে কি লিখতে পারি, যে 4p কস লিখতে পারি OX ভাগ OL, তারপরে OX ভাগ OM ইকুয়াল 5p ইন্টু কস OX ভাগ ON। আমরা OX দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে পেয়ে যাচ্ছি 4 ভাগ OL প্লাস 3 ভাগ OM ইকুয়াল 5 ভাগ ON, যেটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ছিল। আমরা সেই প্রমাণটা করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা থেকে তোমাদের বাসার যে কাজ থাকলো সেটা দেখো। আমি বলেছি সিস্টেক পাবলিকেশন অনুসরণী 8A 33, 34, 35 এবং উদাহরণ 5, রূপন্তী প্রকাশনী অনুসরণী 8-এর 1A, 7-এর 1-2 এবং কেতাবউদ্দিন অনুসরণী 8-এর 1-এর 8-এর A এবং B, এই অঙ্কগুলো তোমরা করতে পারবে। আমি আশা করি যে তোমরা সমস্যাগুলোর সমাধান করবে। তো আজকের এ পর্যন্ত আলোচনা। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো, এই কামনা করি।